হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি রিভিউ করব ইয়ামাহা R15 ভার্সন 4 এর ইন্দোনেশিয়ান ভার্সনের 2024 সালের মডেলের। সো লেটস গেট স্টার্টেড। ফার্স্ট অফ অল আমি কথা বলবো বাইকটার বেসিক কিছু ইনফরমেশন নিয়ে। বাইকটাতে আছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুলড VVA টেকনোলজির 155 সিসির একটি ইঞ্জিন। এই বাইকটার ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন হয় 18.10 bhp 10,000 rpm এ, আর ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন হয় 14.20 7,500 rpm এ। বাইকটাতে FI ইঞ্জিন আছে এবং ইঞ্জিনের ভালভের সংখ্যা 4টি এবং এটি সিঙ্গেল সিলিন্ডারের ইঞ্জিন এবং ইঞ্জিন কুলিং টেকনোলজি হিসেবে ব্যবহার করা হয়েছে লিকুইড কুলিং টেকনোলজি। সো এক নাম্বার পয়েন্টে আমি কথা বলবো বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে। এই বাইকটার বিল্ড কোয়ালিটি অন্যান্য যে কোনো স্পোর্টস বাইকের থেকে ভালো, কারণ এই বাইকটার প্রাইস অলমোস্ট 6 লাখ টাকা দাম। তো এই রেঞ্জে আপনি একটা বাইক কিনবেন আর সেটার বিল্ড কোয়ালিটি যে খারাপ হবে এটা হওয়ার কোনো প্রশ্নই আসে না। বাইকটার বিল্ড কোয়ালিটি অনেক ভালো। তাছাড়া R15 ভার্সন 3 তে যে প্রবলেমটা ছিল, যেমন ট্যাঙ্কি ফাঁক হয়ে যাওয়া ইন্ডিয়ান অথবা ইন্দোনেশিয়ান দুটোতেই কিন্তু এই প্রবলেমটা টুকটাক বিদ্যমান ছিল, কিন্তু এই সমস্যাটা আশা করি এই নতুন বাইকটাতে হবে না, কারণ এটার ডিজাইন টোটালি চেঞ্জড। এটার ওভারঅল যে পার্টস, যে স্পেয়ার গুলো, তাছাড়া ফিনিশিং, কালার, প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। এটা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটি স্পোর্টস বাইক, তো এটার বিল্ড কোয়ালিটি অবভিয়াসলি 10 এ 10। 2 নাম্বার পয়েন্টে আমি কথা বলবো বাইকটার পারফরমেন্স নিয়ে। R15 ভার্সন 4 এর পারফরমেন্স R15 ভার্সন 3 এর থেকে একটু কম। যেমনটা আমরা জানি যে R15 ভার্সন 3 থেকে 4 এ পাওয়ার কিছুটা কমানো হয়েছে। এই জায়গায় মোটামুটি 1.2 bhp এর পাওয়ারের তারতম্য আছে, কিন্তু তারপরেও এই বাইকটা থেকে আপনারা ভালো পারফরমেন্স পাবেন। দুটো বাইকের ভিতর আহামরি কিন্তু পারফরমেন্সের তারতম্য আমি ফিল করিনি, বাট যদিও R15 ভার্সন 3 এর এক্সস্টের সাউন্ড আরো ভালো ছিল আর ভার্সন 4 এ ওইটা একটু কমানো হয়েছে, বাট তারপরেও এটা অনেক স্মুথ। এটার ইঞ্জিনের সম্পর্কে যদি কিছু বলা লাগে আমি এক কথায় বলবো সুপার স্মুথ ইঞ্জিন। আপনি 4-5 হাজার RPM এও বাইকটা যখন মোড়াবেন তখন আপনি ঠিকই পাবেন না কোনো ভাইব্রেশন। বাইকটার পারফরমেন্স ফিগার শুরু থেকে শেষ পর্যন্ত জাস্ট অ্যামেজিং। তো এটার পারফরমেন্স নিয়ে আমি এটুকুই বলবো যে অনেক সুন্দর পারফরমেন্স পাবেন, আর পারফরমেন্সেও 10 এ 10 বাইকটা। যেহেতু বাইকটাতে 155 সিসির একটি ইঞ্জিন রয়েছে, কিন্তু বর্তমানে 200 সিসি, 250 সিসি, 300 সিসিরও অনেক বাইক আইছে। তো 6-7 লাখ টাকা দিয়ে আপনি যখন বাইক কিনবেন তখন কিন্তু আপনার সামনে আরো অনেক বেশি অপশন চলে আইছে। এই বাইকটার ইঞ্জিনে VVA টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যেটা ইয়ামাহার তৈরিকৃত একটি টেকনোলজি, আর এই টেকনোলজিটা ভালভের অ্যাকচুয়েশন কন্ট্রোল করে। এটা রিয়েল টাইমে অ্যাডজাস্ট করে ভালভের ওপেনিং ক্লোজিং, তাছাড়া মেনটেনেন্স করে ভালভের মোশন কিভাবে কাজ করবে। তো এটা রিয়েল টাইমে করার ফলে ইঞ্জিন থেকে কিন্তু ভালো পারফরমেন্স পাওয়া যায়, আর তাছাড়া ভালো মাইলেজও আসে, আর তাছাড়া স্পিডও অনেক ভালো হয়। সোজা কথায় বলতে গেলে ইঞ্জিনের পারফরমেন্স অনেক বেশি বুস্ট করে। বাট এটার ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে SOHC ইঞ্জিন, যেটা ব্যবহার না করে হয়তো ভবিষ্যতে তারা DOHC ইঞ্জিন ব্যবহার করতে পারে, সেটা আরো এটার থেকে ভালো হয়। বাট যেহেতু VVA তাছাড়া এত ধরনের জিনিস তারা অ্যাড করে রাখছে তাদের বাইকে, এজন্য তারা আর হয়তো এটা ইউজ করেনি কস্ট বাঁচানোর জন্য। বাট আমার মনে হয় ভার্সন 5 যদি আসে সামনে, তো ওইটা অবভিয়াসলি DOHC অর্থাৎ ডুয়েল ক্যামশাফট আলা ইঞ্জিন আসবে। আর তাছাড়া এই বাইকটার কিন্তু একটা বড় ভাই আছে, যেটার প্রাইস মোটামুটি 8 লাখ টাকা। সেটা হলো ইয়ামাহা YZF R3। ওই বাইকটার ম্যাক্স পাওয়ার হলো 41 bhp আর ম্যাক্সিমাম টর্ক হলো 28 নিউটন মিটার। তো ওই বাইকটা থেকে আপনারা কিন্তু 25 মতো মাইলেজ পাবেন। আর তাছাড়া ওইটার যে টপ স্পিড সেটা হলো 180 থেকে 90 কিলোমিটার পার আওয়ার। 3 নাম্বার যে পয়েন্ট নিয়ে আমি কথা বলবো সেটি হলো রাইড কোয়ালিটি। বাইকটার রাইডিং কোয়ালিটি অনেক ভালো। এই বাইকটা দিয়ে আপনি টুকটাক লং ট্যুর করতে পারবেন, আর তাছাড়া খুব বেশি ব্যাক পেন হবে না ভার্সন 3 এর মতো। ভার্সন 3 তে আরো বেশি লিন হওয়া লাগতো, কিন্তু ভার্সন 4 একটু কম লিন হওয়া লাগে, বাট তারপরেও লিন হওয়া লাগে। আপনি যে একদম কমিউটার স্টাইলে রাইড করবেন সেরকম কিছু না, বাট ডেফিনেটলি আমি বলবো যে কিছুটা টারো জিপি এর স্টাইল, বাট টারো জিপির থেকেও এর হ্যান্ডেলটা একটু নিচু। আবার R15 ভার্সন 3 কিংবা KTM RC এগুলোর থেকেও কিন্তু এটার হ্যান্ডেল বার একটু উঁচু। তো এটা মোটামুটি একটা মিডিল পয়েন্টে আছে। আর যখন প্রশ্ন আসে পিলিয়ন কমফর্ট নিয়ে, আমি বলবো এটার পিলিয়ন কমফর্ট যে কোনো স্পোর্টস বাইকের মতোই, খুব বেশি জায়গা পাবেন না, একজন মোটামুটি বসতে পারবে। বাট স্পোর্টস বাইক কিন্তু পিলিয়ন নিয়ে রাইড করার জন্য হয় না, এটা আপনি একা একা চালাবেন তখনই আপনি কিন্তু ভালো ফিডব্যাক পাবেন। পিলিয়ন নিলে তার প্রেশার আপনার উপর আসবে এবং সেটা না নিয়েই ভালো হবে। বাট আগের R15 ভার্সন 3 এর থেকে এটার পিলিয়ন সিটটা একটু বেটার করা হয়েছে। এটার পিলিয়ন কমফর্ট মোটামুটি R15 ভার্সন 3 এর মতো, তার থেকে হালকা একটু ভালো ভাবতে পারেন, বাট খুব বেশি ভালো সেরকম কিছু না। সো এখন আমি 4 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো, যেটা হলো ব্রেকিং। এই বাইকটার ব্রেকিং অনেক ভালো। আমি যে ভেরিয়েন্টটার বর্তমানে রিভিউ করতেছি এটাই কিন্তু ABS নেই,
কিন্তু R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ানের ABS এর মডেলও আছে বর্তমানে, যেটাকে আপনারা R15M নামে চিনে থাকবেন। বাট ওভারঅল দুটো বাইক কিন্তু সেম, এরকম না যে ওইটা ভার্সন 5-6 এর কিছু, ওটাও ভার্সন 4, জাস্ট M লাগাই দিছে কোম্পানি একটা আলাদা আইডেন্টিটি তৈরি করার জন্য। বাট ওভারঅল দুটো বাইক কিন্তু সেম, টুকটাক ছোটখাটো কিছু ফিচার্সে ডিফারেন্স আছে। তো আপনারা হয়তো R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান কিনতে পারেন, আর আপনারা যদি ABS চান সেক্ষেত্রে আপনারা R15 ভার্সন 4M কিনতে পারেন, অথবা R15M ও বলতে পারেন আপনারা ওটাকে। এই বাইকটাতে ফ্রন্ট টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 100/80, আর রেয়ার টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে 140/70, আর রিমের সাইজ 17। বাইকটাতে ডেল্টা বক্স ফ্রেম আছে। সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক আপসাইড ডাউন ফোক্স, যাকে USD ফোক্স বলা হয় শর্টে, আর রেয়ার সাসপেনশনে ব্যবহার করা হয়েছে লিঙ্কেড টাইপ মোনোকোরাস সাসপেনশন। বাইকটা থেকে 0 থেকে 100 আপনি তুলতে পারবেন 13.25 সেকেন্ডে। ফ্রন্ট ডিস্কের ডায়ামিটার হলো 282 mm, আর রেয়ার ডিস্কের ডায়ামিটার হলো 220 mm। ওভারঅল আমি বলবো বাইকটার ব্রেকিং অনেক সুন্দর, আর যেহেতু এই ভেরিয়েন্টটায় আমি যেটা রাইড করতেছি ABS নেই, বাট তারপরেও কিন্তু আমি এই ধরনের কোনো ইস্যু ফেল করতেছি না, কারণ ওভারঅল ABS তো জাস্ট একটা এক্সট্রা জিনিস, যেটা আপনার বাইক যখন স্কিড করার পজিশনে থাকবে ওইটাকে রুখে দিবে, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। তো ওই সিস্টেমটা তখনই কাজ করবে যখন সিচুয়েশন আসবে। তো অবভিয়াসলি ABS ভালো একটা জিনিস, ওইটা বাইকে থাকা উচিত, আমি এটাও বলবো, বাট এই বাইকটাতে নেই। বাট তারপরেও কিন্তু বাইকটার ওভারঅল ব্রেকিং যথেষ্ট ভালো। তো এখন আমি বাইকটার ফিচার্স নিয়ে কথা বলবো। 5 নাম্বার পয়েন্টে বাইকটাতে ডিজিটাল স্পিডোমিটার ব্যবহার করা হয়েছে, তাছাড়া অডোমিটারও ডিজিটাল, RPM মিটারও ডিজিটাল। বাইকটাতে হ্যান্ডেলবার হিসেবে আছে 3 পার্ট হ্যান্ডেলবার, সিটের টাইপ হলো স্প্লিট সিট। তাছাড়া এটাতে ইঞ্জিন কিল সুইচ আছে, প্যাসেঞ্জার গ্র্যাব রিলও আছে যেটা পিলিয়নের জন্য, বাট ওটা আসলে ফেয়ারিং এর পার্ট থেকে আলাদা কোনো সেপারেটেড মেটাল পার্ট লাগানো না, যার জন্য আসলে পিলিয়ন তত ভালো যে গ্র্যাব করতে পারবে সেটাও আমি বলবো না। তাছাড়া বাইকটিতে হেডলাইট হিসেবে LED প্রজেক্টর হেডল্যাম্প ব্যবহার করা হয়েছে, আর টেল লাইট হিসেবেও LED লাইট ব্যবহার করা হয়েছে, আর এটাতে হ্যালোজেন ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে। 6 নাম্বার পয়েন্টে আমি কথা বলবো ফিউল ইকোনমি নিয়ে। বাইকটা থেকে আপনারা কেমন মাইলেজ পেতে পারেন। প্রথমে যে R15 ভার্সন 1 ছিল সেটা সম্পর্কে আমি খুব বেশি জানি না, কারণ ওটা আমাদের জেনারেশনের বাইক না। তো পরবর্তীতে যে সেকেন্ড জেনারেশনের বাইকটা আসে R15 ভার্সন 2, আমি ওটা রাইড করে দেখছি, ওটা এটার থেকে সাইজে ছোট ছিল, আর ওটা টোটালি ডিফারেন্ট একটা বাইক। আপনি যখন রাইড করবেন আপনার কাছে মনে হবে এটা অনেক বাল্কি, আর ওটা অনেক ছোট ছিল। এবং পরবর্তীতে ভার্সন 3 যখন আসে, ভার্সন 3 ভার্সন 2 এর থেকে একটু বড় হয়, বাট ভার্সন 3 এর থেকে ভার্সন 4 আরো একটু বড়, খুব বেশি না বাট হালকা বড় আছে। আর বাইক দুটোর ভিতর ওজনেও কিন্তু ডিফারেন্স আছে। R15 ভার্সন 2 তে মাইলেজ নিয়ে মোটামুটি মানুষের প্রবলেম হতো, এটাই 30-35 এরকম মাইলেজ কিন্তু লোকে পেত, এ ধরনের আমি শুনেছি যারা ওই বাইকটা আসলে রাইড করতো। পরবর্তীতে যখন ভার্সন 3 আসে তখন কিন্তু সিনারিও টোটালি চেঞ্জড হয়ে যায়, আর ওইটাই কিন্তু মোটামুটি 45-50 এ ধরনের মাইলেজ অনেকেই ক্লেম করেছে। তো ওভারঅল আমি বলবো ভার্সন 4 থেকেও আপনি 45-50 ওই সেম টাইপের মাইলেজ পাবেন, ভার্সন 3 এর থেকেও ভালো মাইলেজ পাবেন ভার্সন 4 এ, কারণ এটার ইঞ্জিন আরো বেশি রিফাইন্ড করা, আর তাছাড়া বাইকটাতে ভাইব্রেশনও কম, আর ওভারঅল খুব স্মুথ একটা ইঞ্জিন, আর তাছাড়া পাওয়ার একটু কমানো হয়েছে। তো এটার মাইলেজ অনায়াসে ভার্সন 3 এর থেকে বেটার আসবে, যেটা আমি মূলত বলতে চাচ্ছি। এটার মাইলেজ আপনারা 45 থেকে 50 এর অ্যারাউন্ডে ধরতে পারেন, ওই ধরনের মাইলেজ আপনারা আশা করতে পারেন। 7 নাম্বার পয়েন্টে আমি কথা বলবো বাইকটার মেইনটেনেন্স নিয়ে। এই বাইকটায় কি কি আপনাদের মেইনটেনেন্স করা লাগবে, আর কি দিয়ে কেমন খরচ হতে পারে। তো দেখেন, যেহেতু এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক, এটার পার্টসপাতি স্পেয়ার পার্ট এগুলোর দাম বেশি থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আর এর যে পার্টস গুলো অফিসিয়াল ইয়ামাহা থেকেও আপনি চাইলে কালেক্ট করতে পারবেন, তাছাড়া আনঅফিসিয়াল মার্কেট থেকেও কালেক্ট করতে পারবেন, আর বর্তমানে সারা দেশে কুরিয়ারের থ্রু যে সমস্ত পার্ট লোকালে পাবেন না এগুলো কালেক্ট করে কিনে নিতে পারবেন। আর মেইনটেনেন্সের পিছনে আপনার খরচ ভালোই আসবে, প্রত্যেকটা পার্টসের দাম প্রিমিয়ামই হবে। 8 নাম্বার পয়েন্টে আমি এই বাইকটাকে কম্পিটিটরদের সাথে টুকটাক কম্পেয়ার করব। তো এই বাইকটার কম্পিটিটর কারা মূলত? তো এই বাইকটার অনেকগুলো কম্পিটিটর আছে, সুজুকি GSX, CBR, তারপর ধরেন R15 ভার্সন 3 এর ইন্দোনেশিয়ান ভার্সন, RS200। তো অনেকগুলো কম্পিটিটরদের ভেতর এর সার্ভাইভ করার পসিবিলিটি কতটুকু? তো আমি বলবো এই বাইকটা সার্ভাইভ করবে, কারণ যে বাইকগুলোর আমি নাম বললাম ওই বাইকগুলোর থেকে এই বাইকটা ফিচার ওয়াইজ দিক থেকে, তাছাড়া রাইডিং কোয়ালিটির দিক থেকে ভালো। কিন্তু দেখা যাচ্ছে RS200 বাইকটাও ভালো, ওটাতে 200 সিসির একটি ইঞ্জিন আছে, তাছাড়া ওটার পাওয়ার ওইটার থেকে অনেক বেশি আসবে, কিন্তু দিন শেষে রিফাইনমেন্টের বেলায় আসলে তখন কিন্তু এই বাইকটা জিতে যাবে। তো ওভারঅল 155 সিসি রেঞ্জে এই বাইকটা কিন্তু বেস্ট বাইক আমি বলবো। 6 অথবা 7 লাখ টাকা রেঞ্জে আপনি যদি R15 ভার্সন 4 অথবা ভার্সন 4M কেনেন ইন্দোনেশিয়ান ভার্সনের, তো সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি ভালো একটা চয়েস চুজ করবেন। পরবর্তীতে আমি R15 ভার্সন 4 এর ইন্ডিয়ান ভার্সনেরও রিভিউ করব, তো তখন আমি আসলে চেষ্টা করব দুটো বাইকের ভিতর টুকটাক কম্পারিজন করার, কোনটা ভালো কোনটা খারাপ।
আর এর আগে কিন্তু আমি আসলে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ানকে ভার্সন 3 ইন্দোনেশিয়ানের সাথে কম্পেয়ার করেছি, তো আপনারা ওই ভিডিওটা দেখতে ভুলবেন না। এই বাইকটা আসলে আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট বাইক, কারণ এই বাইকটা রাইড করে আমি যে ফিল পাইছি সেটা অন্যান্য স্পোর্টস বাইক থেকে আপনি এত ভালো পাবেন না, কোনোটায় কিছু না কিছু কম পাবেন। আর যেহেতু এটা লেটেস্ট জেনারেশনের বাইক, তো অবভিয়াসলি বাইকটার সবকিছু আগের জেনারেশনের বাইকগুলোর থেকে অনেক ভালো। তো এখন দেখা যাক অন্যান্য কোম্পানি তাদের নিউ জেনারেশনে আরো কি কি বাইক আনে। সামনে আরো অনেক নতুন মডেলের বেশ কিছু বাইক কিন্তু মার্কেটে আসবে, বাট বর্তমান সময়ে 2025-26 সালেও আপনারা কিন্তু R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন কিনতে পারেন। আর যদি আপনার ডিমান্ড থাকে ABS এর, সেক্ষেত্রে R15 MA আপনারা যেতে পারেন, যেটা ইন্দোনেশিয়ান ভার্সন। ওটা সব থেকে বেস্ট চয়েস হবে, ওটার প্রাইস মোটামুটি 7 লাখ টাকার মতো, বাট আপনি যদি অ্যাফোর্ড করতে পারেন আপনি এটা কনসিডার করতে পারেন। আবার আপনি যদি ভাবেন যে আপনার বাজেট একটু কম, দেখা যাচ্ছে আপনি 5 লাখ কিংবা সেকেন্ড হ্যান্ড মার্কেটে 4 লাখ কিংবা 3.5 লাখ টাকার ভিতর R15 কিনবেন, তো সেক্ষেত্রে ভার্সন 3 এর ইন্ডিয়ান ভার্সন আপনার থেকে একটু বাজেট বাড়ালে কিংবা ওই একই রেঞ্জে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আপনারা কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনও পেয়ে যাবেন। অনেক ক্ষেত্রে আমি দেখেছি ইন্ডিয়ান ভার্সন সেকেন্ড হ্যান্ড মার্কেটে বর্তমানে 2.5 লাখ, 3 লাখ, 3.5 লাখ টাকা এরকম দামে পাওয়া যায়, আর ইন্দোনেশিয়ান ভার্সন 3.5 লাখের উপরে অথবা কখনো কখনো কন্ডিশন ভেদে 3 লাখ টাকার ভিতরেও কিন্তু অ্যাভেলেবেল আছে। তো অফকোর্স আমি বলবো এই বাইকটা বর্তমানেও একটা বেটার চয়েস, আর ফিউচারেও যদি নতুন কোনো মডেল আসে তো সেক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড মার্কেটেও কিন্তু বাইকটার ডিমান্ড থাকবে প্রচুর। তো অফকোর্স এই বাইকটা আপনারা চোখ বুঝে কনসিডার করতে পারেন, এটা নিঃসন্দেহে ভালো একটা অপশন। বাট অনেকেই বলবেন এটাই তো আসলে ABS নেই, আমি যে ভেরিয়েন্টটা রিভিউ করতেছি। তো আপনারা ABS চাইলে আমি বললাম যে তার ক্ষেত্রে অপশন আছে, বাট ইন্দোনেশিয়ান ভার্সনের যে স্মুথনেস, ইঞ্জিন রিফায়ারমেন্ট, এগুলো আপনারা কিন্তু ইন্ডিয়ান ভার্সনের R15 গুলোতে পাবেন না। ওইগুলো আমি রাইড করে দেখছি, ওইগুলো ভাইব্রেশন আছে এর থেকে ভালো, আর তাছাড়া এগুলো টান অনেক ফাস্ট ওঠে। মুদ্রা কথা হলো ইঞ্জিনে কিন্তু ডিফারেন্স আছে ইন্ডিয়ান আর ইন্দোনেশিয়ানের ভেতর। তো এখন আমি কথা বলবো 9 নাম্বার পয়েন্ট, এই বাইকটাতে কি কি ডিসঅ্যাডভান্টেজ আপনারা পাবেন। তো ফার্স্ট অফ অল আমি বলবো এই বাইকটার ডিসঅ্যাডভান্টেজ তেমন আহামরি কিছু নেই, বাট যেহেতু এত দামি বাইক তো কোম্পানি চাইলে এই সেম প্রাইসে কিন্তু ABS দিতে পারতো। বাট যেমনটা আমরা জানি ইন্ডিয়ান ভেরিয়েন্টের বিল্ড কোয়ালিটি, তাছাড়া ইঞ্জিনের কোয়ালিটি কিন্তু ইন্দোনেশিয়ানের থেকে একটু আর কি লো, আমি খুব বেশি খারাপ বলবো না, 19, 20, 18, 20 এই ধরনের আপনারা ডিফারেন্স ধরতে পারেন। তাছাড়া R15 এর টুকটাক যে সমস্যাগুলো লোকজনের ভিতর থাকতো ওইগুলোই আমি বলবো, যেমন ধরেন পিলিয়নের কমফর্ট খুব বেশি একটা না, তাছাড়া বাইকটা আপনাকে লিন হয়ে চালানো লাগবে, বাট যদিও স্পোর্টস বাইক হলে এগুলো আপনাকে মেনেই নিতে হবে। বাট ডেলি রাইডিং, কমিউটিং এর জন্য যদি আপনি ভাবেন এটা কিনবেন, তখন এটা ঠিক হবে না। আপনি ধরেন টুকটাক কলেজ ইউনিভার্সিটিতে পড়েন, একটু ভাবসাপ নেবেন, একা একা একটু রাইড করে বেড়াবেন, একটু চার দোকানে যাবেন, সেই ক্ষেত্রে কিন্তু এই বাইকগুলো ভালো। কিন্তু আপনার ডেলি অফিসে যাওয়া লাগতেছে, তাছাড়া ধরেন আপনি ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবেন, বউ বাচ্চা আছে, সেক্ষেত্রে এই বাইকটা কিন্তু আপনার চাহিদা পূরণ করতে পারবে না। তো অবভিয়াসলি আগে বুঝবেন আপনার চাহিদা কি, সেটা হলো ডিসঅ্যাডভান্টেজ, যেহেতু এটা অনেকের চাহিদার সাথে মিটবে না। তো নেক্সট পয়েন্টে আমি 10 নাম্বার পয়েন্ট নিয়ে কথা বলবো, সেটা হলো এই বাইকটা আপনি কিনবেন নাকি কিনবেন না। তো এর আগেও কিন্তু আমি বলে হাইছি যে হ্যাঁ এই বাইকটা আপনারা কিনতে পারেন যখন কম্পিটিটরদের সাথে কম্পিটিশন করতেছিলাম, কারণ এই বাইকটার প্রত্যেকটা যে মেজর পয়েন্ট, যেমন বাইকের বিল্ড কোয়ালিটি, বাইকটার পারফরমেন্স, বাইকটার রাইডিং কোয়ালিটি, বাইকটার ব্রেকিং ফিচার্স, প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো। আপনি যদি একজন ইয়ামা ফ্যান হয়ে থাকেন আর আপনার চয়েস হয়ে থাকে R15, তো অবভিয়াসলি R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান একটা ভালো চয়েস, আমি এটাই বলবো। আপনারা ডেফিনেটলি এই বাইকটা কনসিডার করতে পারেন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক দেন, কমেন্ট করে জানান পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন, তাহলে আমি আপনাদের চাহিদা বুঝতে পারবো আর সেই মাফিক আমি ভিডিও তৈরি করব। তো আপনি যদি এই ভিডিওটা ফেসবুকে দেখে থাকেন অবভিয়াসলি ফেসবুক পেজটাকে ফলো করেন, ইউটিউবে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। সুস্থ থাকেন, সুন্দর থাকেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। হ্যাভ এ নাইস ডে, গুড বাই।